মন্ত্রিত্ব আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে আব্দুল লতিফ সিদ্দিকীকে। বস্ত্রমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী। যমুনা নিউজকে তিনি জানান, দরপত্র ছাড়া কম মূল্যে ও অস্বচ্ছ প্রক্রিয়ায় পাটকল মিল বিক্রি সহ বিভিন্ন দুর্নীতি তদন্ত করতে বলা হতে পারে দুদককে। আলমগীর স্বপনের প্রতিবেদন। মহাজোট সরকারের গত মেয়াদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। পুরো সময়ই আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে একক সিদ্ধান্ত নিতেন তিনি। একক সিদ্ধান্তে চট্টগ্রামের ইগল স্টারের 6.5 কোটি টাকা ঋণ মওকুফ করে দেন। কম মূল্যে বিক্রি করেন কুষ্টিয়ার মোহিনী মিল, গাজীপুরের মসলিন কটন মিল সহ কয়েকটি প্রতিষ্ঠান। কখনো দরপত্র ছাড়া, কখনো অস্বচ্ছ প্রক্রিয়ায় বা বিনামূল্যে 48টি সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে দিয়েছেন লতিফ। এসব অনিয়ম উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনেও। বিষয়টি স্বীকার করেছেন সে সময় মন্ত্রণালয়ের অধীন লিকুইডেশন সেলের দায়িত্বে থাকা কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ মজুমদার। মিল যেটা বিক্রি হয়েছে তিনটা আমার না থাকে ফর্মাল ওয়েতে আমরা টেন্ডার করতে পারি। লতিফ সিদ্দিকীর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠক করেছে বস্ত্র মন্ত্রণালয়। এরই মধ্যে ব্যবস্থা নিতে মতামত চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের। যে অনিয়ম যতটুকু হয়েছে সেই অনিয়মটা যার যার দায়িত্ব যতটুকু পড়বে তার উপরে সেই দায়িত্ব অর্পণ করা হবে কিংবা ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে যদি সাবেক বস্ত্রমন্ত্রী যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা ফাইলের ব্যাপারে মতামত ইতিমধ্যে চলে আসছে, যেটা ওই যে মতিঝিলের একটা ল্যান্ডের ব্যাপারে বলছে যে এটা যে প্রক্রিয়ায় এটা বিক্রি করা হয়েছে বিক্রি প্রক্রিয়াটা অস্বচ্ছ প্রক্রিয়া। আইন মন্ত্রণালয়ের সুপারিশ পেলে দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে বলে জানালেন প্রতিমন্ত্রী। যদি আইন মন্ত্রণালয় বলে যে এটা দুদকে পাঠাই দেওয়া উচিত, আমরা দুদকে পাঠাই দিব। মির্জা আজম জানান, লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক মন্তব্যের জন্যই নয়, তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত আগেই শুরু হয়েছিল। লতিফ সিদ্দিকীকে এরই মধ্যে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দল থেকেও বহিষ্কৃত হচ্ছেন। আর বস্ত্রমন্ত্রী হিসেবে তিনি এই মন্ত্রণালয়ে থাকার সময় যেসব দুর্নীতি করেছেন ঈদের পর তার তদন্ত ও অনুসন্ধানও শুরু হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে আজ আরও 14টি মামলা হয়েছে। এদিকে মন্ত্রিসভার পর লতিফ সিদ্দিকীকে দল থেকেও বাদ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফর শেষে সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে নেমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গণমাধ্যমকে বিষয়টি জানান সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে লন্ডন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাকে অভ্যর্থনা জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি জানান, যুক্তরাষ্ট্র সফর নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা। এর আগে সিলেট বিমানবন্দরে বদরুদ্দিন আহমেদ কামরান জানান, লতিফ সিদ্দিকীর মন্তব্যে প্রধানমন্ত্রী মর্মাহত, তাকে আওয়ামী লীগ থেকেও বাদ দেওয়া হবে। আব্দুল লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার সারা দেশে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারকীয় তাণ্ডব চালিয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 9পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। লতিফ সিদ্দিকীর এই বক্তব্যের পরে সারা দেশবাসী অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ হয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন, এবং প্রতিবাদগুলো ছিল স্বতঃস্ফূর্ত। এই অবৈধ সরকার কোনো আলোচনা করতে না চান এবং যদি তারা সংলাপের পথে না আসেন, সমঝোতার পথে না আসেন, তখন তো এর কোনো বিকল্প থাকবে না। আমাদেরকে আন্দোলনের মধ্য দিয়েই জনগণের অধিকারকে আদায় করে নিতে হবে। শেষ বিকেলে রাজধানীর কমলাপুর আর বিমানবন্দর রেল স্টেশনে ঢল নামে ঈদ আর পূজায় ঘরমুখো মানুষের। জায়গা না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে উঠে পড়েন ট্রেনের ছাদে। কারো জায়গা হয় ট্রেনের টয়লেটে, কেউ বা রওনা হন দরজায় ঝুলে। রেল কর্তৃপক্ষ বলছে ঈদের আগের দুদিন এই ভিড় আরো বাড়বে। হয়তো একেই বলে ঘরে ফেরার আকাঙ্ক্ষা। শেষ বিকেলে রাজশাহীগামী পাকশি 1 আর জামালপুরগামী ট্রেন দুটি যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় তখন রীতিমতো শুরু হয় যুদ্ধ। কিন্তু ট্রেনে জায়গা কোথায়? বগি কিংবা টয়লেট, কোথাও তো পা ফেলার জায়গা নেই। ছাদে তো নামায় দিচ্ছে, এখন আমরা ভিতরে যাইতে পারতেছি না লোকের জন্য।
ওখানে যাইতে তো হবে। এভাবে আসতে হয়েছে কি ওই রোডে তো গাড়ি তো অনেক জ্যাম করে। জায়গা নাই তো কি করবো, এই বাস্তবতায় শেষমেশে ঝুঁকি নিলেন হাজারো যাত্রী। কিন্তু নিরাপত্তা বিবেচনায় বাঁধ সাধে রেল পুলিশ। সতর্কবার্তায় কাজ না হলে এক পর্যায়ে জোর করে নামিয়ে দেওয়া হয় ছাদ আর ইঞ্জিনে ওঠা যাত্রীদের। ছাদের লোকের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এবং দুষ্কৃতিকারীরাও সুযোগ পায় তাতে ছাদের লোক থেকে টাকা পয়সা নেওয়া। অনেক সময় দেখা গেছে ছাদ থেকে ফেলাই দেওয়া মানুষ মেরে ফেলে। কিন্তু কমলাপুর থেকে নামিয়ে দেওয়া হলেও যাত্রীরা আবারও সেই একই ঝুঁকি নেন বিমানবন্দর আর টঙ্গী রেল স্টেশনে। রেলের কর্তা ব্যক্তিরা বলছেন ঈদে সক্ষমতার তুলনায় 3 থেকে 4 গুণ বেশি যাত্রী তাদের পরিবহন করতে হয়। চাপকে মোকাবেলা করা আমরা করতে পারি অতীত অভিজ্ঞতাকে। 3 থেকে 5 পর্যন্ত আমরা 3টি স্পেশাল ট্রেন দিয়েছি, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, ঢাকা থেকে আপনার খুলনা, ঢাকা থেকে পার্বতীপুর। যাত্রী ও রেল কর্মকর্তারা বলছেন 2-1টি ঘটনা ছাড়া এখন পর্যন্ত ট্রেনের সূচিতে তেমন কোনো ছেদ পড়েনি। ঝক্কি ঝামেলা ঝুঁকি বোধ করি এই 3টির কোনোটিই নিতে বাদ রাখেন না ঈদে ঘরমুখো মানুষ। তারপরও বাস্তবতা হলো 1 এবং 2 অক্টোবর অনেকটা সময় মেনে একই সাথে ঝুঁকি নিয়ে ঈদের যাত্রা করেছেন ঘরমুখো মানুষ। রেল কর্তৃপক্ষ মনে করে যে ঈদের আগের 2 দিন অর্থাৎ 3 এবং 4 ও 5 অক্টোবর সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে এবং সেটি মোকাবেলা করতে তারা তাদের ধ্যান জ্ঞান সব সঁপে দিয়েছে। মীর হাসান, যমুনা নিউজ, ঢাকা। মহাসড়কগুলোতে ধীর গতিতে যানবাহন চলাচল করায় বাসের সময়সূচিতে দেখা দিয়েছে বিপর্যয়। গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান, আমরা সরাসরি তার সাথে কথা বলছি। শরীফুল, এখন কি অবস্থা গাবতলীর? বাস কি এখন ঠিকমতো ছাড়ছে? যাত্রীরা কি বলছেন? শারমিন, এখনো যে বাস ঠিকমতো ছাড়ছে সেটা বলা যাবে না এই জন্য যে যেই গাবতলী স্ট্যান্ডে যে বাসগুলো আসার কথা, মানে মহাসড়কের যানজটের কারণে কিন্তু সেই বাসগুলো নির্ধারিত সময়ে এসে পৌঁছতে পারেনি। যেহেতু নির্ধারিত সময়ে এসে পৌঁছতে পারেনি সেহেতু ছেড়ে যাওয়াটাও নির্ধারিত সময়ে হচ্ছে না। আর আরেকটা বিষয়, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমেছে তখন কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল অভিমুখে ঘরমুখো মানুষের বলা যায় যে ঢল নেমেছে, বলা যায় যে অনেকটা জনস্রোত নেমেছে ঘরমুখো মানুষের। আপনি দেখতেই পাচ্ছেন, যদি লম্বা দেখায়, পুরো গাবতলী বাস টার্মিনাল কিন্তু এখন কানায় কানায় পূর্ণ। সব মিলিয়ে ঘরমুখো মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের যে ভোগান্তি কিংবা ক্ষণিকের কষ্ট, সেই কষ্টের কিন্তু অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে তাদের এই উৎসাহ উদ্দীপনার কাছে। কারণ তাদের একটাই লক্ষ্য যে তারা বাড়ি ফিরবে, প্রিয়জনের কাছে যাবেন এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে টার্মিনালে অপেক্ষা করছেন এবং আমি কথা বলেছিলাম এখানকার যারা বাস কাউন্টারের যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। সবার যে বাস দেরি করে ছাড়ার কারণটুকু আমি জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে মূলত চন্দ্রা থেকে এই পুরো মহাসড়কে কিন্তু বলা যায় যে দীর্ঘ 40 থেকে 45 কিলোমিটারের একটা যানজট সৃষ্টি হয়েছে। মূলত সেই যানজটের কারণেই এই গাবতলী বাস টার্মিনালে বাসগুলো আসতে পারছে না, আর না আসার কারণেই এই বাস টার্মিনাল থেকে যথাসময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে না। শারমিন। শরীফ, আপনাকে ধন্যবাদ। আমাদেরকে আবার নিশ্চয়ই পরবর্তীতে বাস ছাড়ার খবরাখবর আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শরীফুল ইসলাম খান। তিনি জানাচ্ছিলেন গাবতলী বাস টার্মিনাল থেকে যে সন্ধ্যার পরে সেখানে যাত্রীদের ভিড় আরো বেড়েছে। কল্লোল, আপনি কি জানাচ্ছেন? এবারে ঈদুল আজহার আরেকটি অনুষঙ্গ গরুর হাটের খবর আমরা জানাবো। অবশ্যই। কোরবানি ঈদের বাকি 3 দিন ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে এরই মধ্যে জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। বিক্রেতারা আশা করছেন আগামীকাল থেকে শুরু হবে মূল বেচাকেনা। হাট ইজারাদার এবং ব্যাপারীরা জানিয়েছেন গতবারের তুলনায় এবার আমদানি বেশি। এখন অধিকাংশ লোকই হাটে আসছেন ঘুরে দেখতে, প্রকৃত ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। যারা কিনছেন তাদের অভিযোগ এবার গরুর দাম হাঁকা হচ্ছে অত্যধিক, কিন্তু দরদাম শেষে বিক্রি হচ্ছে গতবারের মতো দামই। এদিকে জাল টাকা শনাক্তে প্রতিটি হাটে মেশিন বসানো হয়েছে। অজ্ঞান পার্টি এবং মলম পার্টি দৌরাত্ম্য রোধেও রয়েছে বিশেষ নজরদারি। কোরবানির ঈদে মোটা তাজা গরুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাটে সরকারিভাবে ডাক্তার নিয়োগের কথা বলেছিল সরকার, কিন্তু অনেক হাটেই দেখা মেলেনি সরকারি ডাক্তারের। দর্শক, রাজধানীর উত্তর আজমপুর পশুর হাটে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফা, সকালের দিকে ক্রেতার সংখ্যা কম ছিল, এখন কি অবস্থা? লোকজন কি আসছে? আর আরেকটা বিষয় হচ্ছে খাসির দরদাম কেমন, সেটা যদি জানান।
কল্লোল, সকালের পর অর্থাৎ দুপুর যখন শেষ হয়, অর্থাৎ অফিস শেষ করে অনেক মানুষই যারা আজকে ছুটি হয়েছেন, ছুটির পর তারা গরুর হাটগুলোতে আমরা দেখেছি যে মোটামুটি ভিড় হয়েছে, কিন্তু সেটিকেও খুব একটা ক্রেতা সমাগম আসলে বলা যায় না। কিন্তু সেই অনুপাতে গরুর যে আমদানি, আমি এসে দেখেছি উত্তরার যে আজমপুর গরুর হাটটি, এই গরুর হাটে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত 25 ট্রাক গরু এসেছে এবং প্রতি ট্রাকে গড়ে 15 থেকে 20টি করে গরু ছিল। তার আগে আমি ছিলাম আফতাবনগর গরুর হাটে, সেখানেও গরুর যে পরিমাণ আমদানি রয়েছে সেই পরিমাণ ক্রেতা পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা বলেছেন যে আজকে না হলেও অন্তত কাল সকাল থেকে, অর্থাৎ শুক্রবার সকাল থেকে গরুর যে পরিমাণ গরু এসেছে সেই হিসাবে আসলে ক্রেতা আসা শুরু করবেন। আমি একটু গরুর দাম প্রসঙ্গে আপনাকে বলি যে এখন যে গরুটি আপনি দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 1,60,000 টাকা, কিন্তু এর দাম কত উঠেছে আমরা সরাসরি এই গরুর ব্যাপারীর কাছে একটু জানতে চাই। গরুটির দাম কত উঠেছে?